বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এস এ সুলতান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অসীম কুমার উকিল, আপনাকে অভিনন্দন। নতুন পরিচয় আপনাকে আমরা আজকে প্রথম পেলাম। নতুন বছর শুরু হলো, একটা নতুন সরকার, একেবারেই নতুন মুখ নিয়ে মন্ত্রিসভা, আর সব মিলিয়ে নানা রকমের প্রশ্ন, নানা রকমের সংশয় অনিশ্চয়তার মধ্যে যে যাত্রাটা শুরু, এই যাত্রায় আসলে নতুন করে এবং টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি সরকার টানা তৃতীয়বারের মতো এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা চতুর্থবারের মতো, সব মিলিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতার ইতিহাসে সর্বাধিক সময়ে শাসন করবার রেকর্ডটাও এখন আপনাদের বেশ ভালোভাবেই। কি কি চ্যালেঞ্জ দেখেন? এবং মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে, অনেক হয়তো উন্নয়নের কথা, অর্থনৈতিক অগ্রযাত্রার কথা আপনারা বলছেন, কিন্তু তার পাশে রাজনৈতিক উন্নয়ন, রাজনীতিতে গুণগত পরিবর্তন, এই দিকগুলো নিয়ে অনেক মানুষেরই একটা আশাবাদ বা কৌতূহল রয়েছে। সেই জায়গাটাতে কী ধরনের পরিবর্তন আশা করেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার সামনে বসে দেশ বিদেশে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সংসদ সদস্য হিসাবে আমার চ্যানেলে এই প্রথম অনুষ্ঠান করা, একটু সুযোগটা নিতে চাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে। নেত্রকোনা ৩ আসন কেন্দ্র আটপাড়াবাসীর পক্ষ থেকেও আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনি যে প্রশ্নগুলো টেবিলে ছুড়ে দিয়েছেন তার উপর আলোচনাটা আসলে অনেক বড় হয়ে যায়, ক্যানভাসটা অনেক বড়। সময়ের বিবেচনায় এটুকু টেনে নেওয়াটাও একটু কঠিন বটে। তারপরেও তো কিছু কথা বলতে হবে, কিছু কথা অব্যক্ত থেকেও যাবে। এই সব কিছু মিলেই অগ্রসর হতে চাই আমি। বিষয়টা ধরেন আমার ভোটারদের মাঝে আমি যেভাবে বলেছি সেই সুর মিলিয়েই আমি বলতে চাই। আমি আমার ভোটারদের কাছে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে বাংলাদেশ। আমি আমার এলাকাটাকে সেই উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করতে চাই। সেই মহাসড়কে চড়ে আমি এগোতে চাই সম্মুখপানে। আমার ভিশন 4041, অর্থাৎ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে ভিশনটা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, সেখানেই আমি নিয়ে যেতে চাই দেশকে। আর নিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখেই আমি মনে করি পার্লামেন্টটাকে সাজানো হয়েছে। সেই পার্লামেন্টের আমি একজন কারিগর হতে চাই। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে মিশন, যে লক্ষ্য আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেই মিশন পরিপূর্ণ করার বাস্তবায়নের আমি একজন কারিগর হিসেবে থাকতে চাই সেই জায়গাটার মধ্যে। বিষয়টা এরকম যে আমি মনে করি যে আসলে আধুনিক শিক্ষায় শিক্ষিত, ডিজিটাল যে বাংলাদেশটা আমরা গড়ছি, সেই ডিজিটাল বাংলাদেশকে বুঝবে, ডিল করতে পারবে, পরিচালনা করতে পারবে, সেই বিষয়গুলো বিবেচনায় রেখে অগ্রসর হওয়া। সেক্ষেত্রে কিছু বিষয় তো থাকবেই। আমরা লক্ষ্য থাকবে সুশাসন, আমাদের লক্ষ্য থাকবে দুর্নীতিমুক্ত রাজনীতি, প্রশাসন, সরকার, সব কিছু এইগুলিকে নিয়ে অগ্রসর হওয়া। নিঃসন্দেহে নতুন বছরের নতুন মন্ত্রিপরিষদ অধিকাংশ মুখেই নতুন। এটা রাজনীতিতে অভিজ্ঞতা, কিন্তু সরকার পরিচালনার নতুন মুখগুলোকে নিয়ে করা হয়েছে। আমি আশাবাদী যে এই টিম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হয়ে এটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে, মানুষের প্রত্যাশার জায়গাগুলি পরিপূর্ণ করতে পারবে। আমি একটু উদাহরণ হিসেবে বলি, আমরা দেখা, সুলতান ভাই আমাদের সিনিয়র মানুষ, আমরা যে বাংলাদেশটাকে দেখেছি, বাংলাদেশের রাজনীতির অঙ্গনের সবচেয়ে সুন্দর সময়টুকু আমরা অতিক্রম করছি। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ধরে নির্বাচনের আগের 1-2 মাস, এখন নির্বাচন পরবর্তী আজকের কয়টা দিন আর কি না, একটি সুন্দর সময় অতিক্রম করছি দৃশ্যত। এটা কিন্তু একটি বড় মাত্রা সংযোজন। আমি মনে করি যেটা বলছিলাম যে আপনার নির্বাচনের পরেও আমাদের দলের পক্ষ থেকে
আমার দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা সেখান থেকে অবশ্য এখন উনি সরে গেছেন, উনি বলছেন যে এখন শুভেচ্ছা বিনিময় করবেন। হ্যাঁ, সেটা যেটা হোক, আমি যে কথাটা বলতে চাই, আলোচনার কথা একসময় বলেছিলেন, এখন বলছেন যে এরকম কথা বলা হয়নি। আমি একদম সোজা সাপটা কথাটা বলি যে বসার জায়গাটুকু, শুভেচ্ছা বিনিময়ের জায়গাটুকু তো এককালে রুদ্ধ ছিল না। সেই জায়গাটুকু যখন উন্মুক্ত হয়েছে, আমি যখন সুলতান ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করব, তখন আমার মনের দু একটা কথা বলার সুযোগ থাকবে বিনিময়ের সাথে, উনিও দু একটা কথা বলতে পারবেন। বলার জায়গাটুকু উন্মুক্ত রাখা, এটাও কিন্তু একেবারেই অনুপস্থিত ছিল আমাদের রাজনীতিতে, দরকার আছে। আমরা নতুন মুখগুলো দেখে হয়তো একটু থমকে দাঁড়াতে হতে পারে, সেটি ভিন্ন। কিন্তু আমরা যারা মিছিলে মিটিংয়ে বড় হওয়া মানুষ, এই মুখগুলি প্রথমবারের মতো হয়তো মন্ত্রী পরিষদে আছে, কিন্তু রাজনীতির অঙ্গনের নতুন মানুষ নয়। আর এই যিনি নেতৃত্ব দিচ্ছেন, যার হাতে আর কি নেতৃত্বটুকু, সে জায়গা থেকে আমার ধারণা খুব সুন্দরভাবে, ফার্স্ট টাইম তো মানুষ বলে না, ঠেকেও শিখে, ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু লিডারশিপটা যার হাতে, উনি এটা টেনে নিয়ে যেতে পারবেন। এবং আমি মনে করি যে হ্যাঁ, আমরা যে জায়গাটায় দেশটা আছি সেখান থেকে আরও সম্মুখপানে এগিয়ে যাব। নতুন বছরের যাত্রাটুকু আমাদের শুভ হয়েছে, সামনের দিনগুলিতে আমরা আরও ভালো কিছু করতে পারবো, এটি আমি বিশ্বাস করি, এটা সম্ভব। সূচনা বক্তব্যের জায়গায় আপনি মোটামুটি ঠিক আছেন, কিন্তু বাকিটা আমার মনে হয় আপনার বলতে সুবিধা হবে মিস্টার সুলতানের বক্তব্যে পরে। মিস্টার এস এস সুলতান, আপনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের স্বাধীনতা সংগ্রামে যুক্ত। এই শহরে যে তরুণরা একসময় 60-এর দশকে ছাত্র রাজনীতিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সময়কার মানুষ আপনি। এবং তারপর তো স্বাধীন বাংলাদেশে আপনি সংসদ সদস্য ছিলেন, একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, নানা পরিচয় আপনার। অনেক রকমের পরিবর্তন বাংলাদেশের হয়েছে, এবং বাংলাদেশ এই অঞ্চলে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের মানুষ অনেক বেশি রাজনীতিপ্রবণ, অনেকে বলা হয়ে থাকে। এবং আমরা যখন তৃতীয় মাত্রা শুরু করি, তখন আমিও মাঝে মাঝে বলতাম যে বাংলাদেশের মানুষের কাছে রাজনীতিটা একটা বিনোদনও, যে কারণে আপনাদের তর্ক বিতর্ক মানুষ গভীর রাতও দেখে। সো রাজনীতির প্রতি এত আগ্রহ যে দেশের মানুষের, সেই দেশের রাজনীতিটা যথেষ্ট পরিমাণে বা একেবারে কাঙ্ক্ষিত বা একটা ন্যূনতম পর্যায়ে তার একটা রাজনৈতিক মান বা উন্নয়নটা ঘটেনি বলে রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞানী তাদের অভিমত। ঠিক অর্থনীতি যেভাবে এগিয়েছে, অন্যান্য দিক থেকে যতখানি বাংলাদেশের অর্জন হয়েছে, রাজনৈতিক অর্জনটা ততখানি হয়নি। কেন হয়নি? এবং আজকে একটা পক্ষ নতুনভাবে, আমি যাত্রা শুরুর কথা বললাম, নতুন সরকার, নতুন বছর, একটা পক্ষ এত প্রবল শক্তিমান এবং আরেকটা সমশক্তিমান পক্ষ আজকে একেবারেই বিপর্যস্ত, শক্তিহীন, কোনো বিচারাই। ওনারাও বলছেন যে কোনো সেই অর্থে অবস্থান নেই, যে ভোট হলো সেই ভোটের হিসেবেও দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এই পক্ষের কোনো অবস্থান নেই, এবং সব মিলিয়ে দৃশ্যতেও তেমন কোনো প্রকাশ নাই। সেটিও একটু আপনার কাছে শুনতে চাইব, কেন এই অবস্থা রাজনীতির? ধন্যবাদ জিল্লুর। আমার ছোট ভাই অসীম কুমার উকিলকে আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, এবং এই ধরনের যাদের ব্যাকগ্রাউন্ড ছাত্র রাজনীতি থেকে যারা এগিয়ে এসে সংসদ সদস্য হয়েছে, তাদের সকলের ভিতরেই একটা সফলতা আছে বলে আমি বিশ্বাস করি, এবং অতীত হয়েছে, ভবিষ্যতেও হবে। কারণ একজন রাজনীতিবিদের যদি ভিত্তিটা প্রপার না হয়, ভিত্তিটার ভিতরে যে রাজনীতি রক্তের ভিতরে, শরীরের, মনে, প্রাণে যদি সে কনসিভ করতে না পারে, তাহলে সে রাজনীতিবিদ হতে পারে না। তো সেই জন্য তাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। সে ছাত্রলীগের একজন নেতা ছিল, সেই সুবাদে আমি ছাত্রলীগের সাধারণ নেতা ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন অনেক উপরে। আমিও ছাত্রলীগের, ঢাকা শহর ছাত্রলীগের নেতৃত্ব থেকে শুরু করে একটি কলেজের ভিপি, সূর্য সেন হলেরও জেনারেল সেক্রেটারি হয়ে যাচ্ছিলাম, বাট আমি এয়ারফোর্সে চলে গেছিলাম। যাই হোক, তো ছাত্র রাজনীতির সাথে ওনার সাথে আমার একটা মিল রয়েছে। এখানে একটি কথা বলতেই হয়, আমরা যে ছাত্র রাজনীতি যখন করেছি 61 থেকে 67 পর্যন্ত আমি ছিলাম বাংলাদেশে, তারপরে এয়ারফোর্সে চলে গেছিলাম। সেই পর্যন্ত রাজনীতির যে স্ট্যাটাস ছিল, ছাত্র রাজনীতি যারা বিশেষ করে করত, তাদের ভিতরের যে চেতনাটা,
তাদের ভিতরে আজকের যে চেতনাটা কোথায় যেন গরমিল, আমাদের মতো মনে হয় না। আমরা যেভাবে চলেছি শিখেছি মনে হয় না। যেমন ধরেন প্রথমেই আমাদের টার্গেট ছিল মোনায়েম খানের যে এনএসএফ, তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য। সেই সূত্রেই আমার নেতৃত্বে প্রথম একটি শক্তিশালী গ্রুপ তৈরি হয়, যার নাম রুচিরা গ্রুপ, ওল্ড টাউনের রুচিরা গ্রুপ। এবং এটা আমার নেতৃত্বেই ছিল, আমার নির্বাচনের কেন্দ্র করেই সৃষ্টি হয়েছিল। সেখানে ছাত্র ইউনিয়ন মিলে কায়দা আজম বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের 33 জন সদস্য আমাদের সাথে যোগ দেয়। সেদিন থেকে ঢাকা শহর ছিল সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে। তখন আর সরকার বা এনএসএফের নিয়ন্ত্রণে বলা চলতো না। যাই হোক, সেই ইতিহাস ছিল একরকম। তখনকার সময়ে আমাদের বিরোধিতা করেছে এনএসএফ, কিন্তু তার সঙ্গে কম করেনি ছাত্র ইউনিয়ন। আজকে আপনার এখানে বসে আমি অনেকবার বলেছি যে আমার খুব কষ্ট হয় যখন দেখি এই ছাত্র ইউনিয়নের নেতৃত্ব যারা দিয়েছে, জাসদের নেতৃত্ব যারা দিয়েছে, এদের ভিতর যে প্রথম থেকে আমি শুরু করতে চাই, মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুকে কি ভাষায় অ্যাড্রেস করতেন, কি ভাষায় তাকে অকৃত্য ভাষায় কথা বলতেন, আমরা তার সাক্ষী। প্রথম লোক। নাইস সাহেবকে আমি অতটা ক্লোজলি দেখিনি, চিনি না। রাশেদ খান মেনন সাহেবকে চিনতাম, ইনু সাহেবকে চিনতাম, বিশেষ করে ইনু সাহেবকে চিনতাম সে 75-এর পট পরিবর্তনের পরে ওই ট্যাঙ্কের উপরে যে নৃত্য করেছেন তাকে দেখেছি। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা স্ট্যান্ডিং ওভেশন জানাতে চাই যে 4 জনকে তিনি মন্ত্রী কী কারণে বানিয়েছিলেন আমি জানি না, তবে তাদের মন্ত্রিত্ব পাওয়ার মতো কোনো যোগ্যতায় আমার দৃষ্টিতে অন্তত আওয়ামী লীগের মন্ত্রিত্বের ভিতরে হওয়ার কথা নয়। যাই হোক, নির্বাচন কি হয়েছে কি হবে আপনার এখানে আমি 1-2 বছর আগে থেকে বলা শুরু করেছিলাম, আপনি সাক্ষী যে নির্বাচন হবে। যদি ভোটাধিকার হয় তাহলে রেজাল্ট একরকম হবে, আর যদি ভোটাধিকার নিয়ন্ত্রণ করা যায় তাহলে একরকম রেজাল্ট হবে। পুরো বাংলাদেশ জানে, পুরো পৃথিবী জানে ভোটটা কিভাবে হয়েছে। এখন কথা হলো, ভোটটা যেভাবেই হয়েছে সেটা কি দেশের মঙ্গলের জন্য হয়েছে? যদি দেশের মঙ্গলের জন্য হয়ে থাকে, জনগণের জনকল্যাণে হয়ে থাকে, তাহলে আমি কি তার সাথে, সে যেই হোক না কেন। কারণ রাজনীতির মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা করা, জনগণের কল্যাণ সাধন করা। যাই হোক, নির্বাচন হয়ে গেছে। মন্ত্রিসভার ভিতরে একটা বিশেষ নতুনত্ব এসেছে এবং সেখানে আমার একটু কষ্ট আছে। যাদের সঙ্গে আমরা রাজনীতি করেছি, যারা সংগ্রাম করেছে সেই 60 সাল থেকে 71 সাল পর্যন্ত, তাদের বিরুদ্ধে ধরেন আমু ভাই, তোফায়েল সাহেব তো যে 69-এর যে মুভমেন্টটাকে চাঙ্গা করেছেন, বঙ্গবন্ধু থেকে জেল থেকে বের করে এনেছেন, তার মতো একজন ত্যাগী নেতা নাসিম, ইঞ্জিনিয়ার মোশাররফ, রাজু ছিল, তো রাজু এখন অসুস্থ। তো সেই সব নিয়ে আমার বলার হয়তো অধিকার নাই, আই এম নোবডি, বাট আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার অভিব্যক্তিটা প্রকাশ করলাম। যদি আমার কথা থেকে আহত হয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নির্বাচন হয়ে গেছে, আগামীতে আবার নির্বাচন আসবে। পদ্ধতি যেটা এখন ফলো করা হয়েছে এর বাইরে কোনো পথ থাকছে না। থাকতো যদি সেরকম একটা বিরোধী দল থাকতো, যে বিরোধী দলের শক্তি আছে সংগ্রাম করে এর থেকে বের করে নিয়ে আসা। যেরকম আইয়ুব খান 58 সালে পাওয়ার নেওয়ার পর থেকে শুরু করে যে স্বৈর শাসক, সে যে অটোক্রেটিক রুল করেছে, সে আইয়ুব খানের বিরুদ্ধে বঙ্গবন্ধু লড়াই করে সমস্ত জাতিকে এক করে ছাত্র জনতার, বিশেষ করে ছাত্রদের তখন যে ভূমিকা, বিশেষ করে ছাত্রলীগের তখনকার যে ভূমিকা, সেটা অবর্ণনীয় এবং তাকে স্বীকার করতেই হবে যতদিনই বাংলাদেশ বেঁচে থাকবে। বাংলাদেশের স্বাধীনতার পিছনের নেপথ্যে যেই শক্তিটা তারা দেখিয়েছে এবং যে আন্তরিকতা, যেই তাদের ভিতরে যে প্রচণ্ড একটা বিশ্বাস যে আমরা দেশকে স্বাধীন করব, দেশকে স্বাধীন করার বঙ্গবন্ধুর হাতের সঙ্গে হাতকে শক্তিশালী করব, এটা ভুলে যাওয়ার মতো নয়। যাই হোক, এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম
বললে আবার জানি না, অনেক আইন আছে তো, আর কোন আইনের ফাঁক ফোকরে পড়ে যায়, আই এম অ্যাফ্রেড অফ দ্যাট। আমার ভাই আছে, যদি আমাকে কখনো সেরকম কোনো পরিস্থিতিতে পড়ি যেন হয়তো সহায়তা করতে পারে, বিকজ অন্তত আই হ্যাভ আর্ন সাম রেসপেক্ট অন্তত এই অনুষ্ঠানে ওনার সামনে যা বলছেন তার জন্য উনি হয়তো রক্ষা করার একটা চেষ্টা করবেন। যাই হোক, বলতে হয় যে আমি আসলে request করবো আর কি। আসলে গণতন্ত্রের যে সংজ্ঞা, জি, সেটা ইটস এ পয়জন ইন দ্য মর্নিং, নেক্টার ইন দ্য ইভিনিং, নট দ্য নাইট। ইটস সেড ইভিনিং, নট দ্য নাইট। নাইট ইজ ডার্ক। সে অন্ধকারে কোনো দল বা কোনো সরকার চলে যাবে, সেটা আমরা চাই না। আর যে দলটি আমার দৃষ্টিতে ভালো কাজ করছেন, জনগণের কল্যাণ সাধনে বা দেশের উন্নয়নে, দেশের অর্থনৈতিক উন্নয়নে চেষ্টা করছেন। এখন লড়াইটা হলো চেয়ারের লড়াই। লড়াইটা কোনো আদর্শগত লড়াই না। চেয়ারে কে যাবে, কিভাবে যাবে, কি পদ্ধতিতে যাবে, সে ব্যাপারে মাশাআল্লাহ অ্যাটলিস্ট উকিল সাহেবরা যথেষ্টভাবে সাকসেসফুল হয়েছেন, এবং এই পদ্ধতি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না সেই ধরনের কোনো সংগ্রাম হবে। যেরকম আইয়ুব খানকে স্মরণ হয়েছে সংগ্রাম করে, ইয়াহিয়া খানের বিরুদ্ধে লড়াই করে মুক্তিযুদ্ধ হয়েছে, এরশাদের বিরুদ্ধে লড়াই করে তাকে সরানো হয়েছে। এসব করেছে কিন্তু ছাত্ররাই, কখনো ঐক্যবদ্ধভাবে, কখনো ভাবে একক। আমি আবার আসবো আপনার কাছে। মিস্টার অসীম কুমার উকিল, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো প্রশংসা দুটোই করেছেন উনি। আপনাদের শক্তিমত্তার প্রশংসা করেছেন, কিছু ভালো কাজ করছেন সেটা বলছেন, কিন্তু ব্যর্থের জায়গাগুলো উনি চিহ্নিত করবার চেষ্টা করতেছেন। আকার ইঙ্গিতে এক ধরনের ভয়ও কাজ করছে, সেখানে আপনাকে ভরসা হিসেবে দেখে উনি কিছুটা বলবার চেষ্টা করেছেন। মোটা দাগে যেটি বলা, ওনার বক্তব্য যেটি আসে এবং সাধারণভাবে যেটি হয়, অর্থনৈতিক উন্নয়ন, অগ্রযাত্রা, এগুলো নিয়ে প্রশংসাও আছে, সমালোচনা আছে, পক্ষে বিপক্ষে। বিরোধীরা অনেক ক্ষেত্রে প্রশংসা করেন, কেউ করেন না, সমালোচনার জন্য অনেকে সমালোচনা করে থাকেন। কিন্তু রাজনীতির বিষয়টা তো একটা মোটা দাগে সমালোচনার জায়গা আপনাদের বিষয় আছে, যে আপনারা ঠিক রাজনীতির উন্নয়ন, গণতন্ত্র, এই দিকগুলোতে খুব একটা, মানবাধিকারের প্রশ্নে খুব একটা ভালো নজর আপনাদের নেই বা দিচ্ছেন না, যে কোনো বিবেচনা থেকেই হয়তো। এবং সেখানে নির্বাচনী প্রক্রিয়ার প্রশ্নটিও মিস্টার সুলতান নিয়ে এসছেন, সেটিও আছে। এবং সেটি যে নিচ্ছেন না তার একটা বড় উদাহরণ হচ্ছে যে আপনি নিজে ছাত্রনেতা ছিলেন। ছাত্রদের একটা মুখ্য ভূমিকা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধে, তার আগের ৬০-এর দশকের, ৭০-এর দশকের আন্দোলনে, ৮০-র দশকে যখন আপনারা স্বৈর শাসকের পতন ঘটাতে ভূমিকা রাখেন, সেখানেও ছাত্রদের ভূমিকা বেরোচ্ছে। কিন্তু ছাত্র রাজনীতি, ছাত্র সংগঠন, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ, সেগুলোর নির্বাচন, ডাকসু সহ এইসব বিষয়েও কখনোই আপনারা মনোযোগী ছিলেন না। ওনারও ক্ষমতা থাকাকালীন ব্যাপারে খুব একটা উৎসাহী ছিলেন না। মানে এই অভিযোগটা থেকে আসলে কিভাবে নিজেদেরকে আপনারা মুক্ত করবেন? বরং বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে যে মিলিটারি রুলাররা ছাত্র সংসদ নির্বাচন, তাদের সময় ছাত্র সংসদ, সেটা জিয়াউর রহমানের সময়, হোসেন মোহাম্মদ এরশাদের সময়, তাদের সময় হয়েছে। কিন্তু আপনারা এইসব বিষয়ে একেবারেই অনেক। এবং ছাত্র রাজনীতিটা না থাকলে, ছাত্র সংসদ না থাকলে রাজনীতিতে যে পাইপলাইনটা থাকে না এবং ভালো রাজনীতিবিদ তৈরি হয় না, তার উদাহরণ তো আমরা দুপক্ষে এখন কম বেশি দেখতে পাই। আসলে এটাই বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই মূলত আলোচনা হওয়া দরকার, এই জায়গাগুলি ব্যাপারে কোনো দ্বিমতের অবকাশ নেই। মানে আমি নিজেও এগুলি নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, ভাবি একা একা কেন এরকম হয়, কেন হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। জিল্লু ভাই যে জায়গাটা এনে সুলতান ভাই বলছিলেন নাকি যে ছাত্র রাজনীতির কথাটা ছিল ছাত্র রাজনীতির একাল সেকাল বিষয়টা, আমরা তো এটা বলি আর কি, যে এই দেশের যা কিছু সুন্দর, যা কিছু গর্বের, যা কিছু অহংকারের, তার সব কিছুই কিন্তু ছাত্র রাজনীতির প্রভাব, ছাত্র রাজনীতির নেতৃত্ব। এটা ৪৭-এর পরে ৪৮ সালে ছাত্রলীগের সৃষ্টি, তারপরে ৫২, ৫৪, ৬২, ৬৬ এবং ৭০, ৭১ সম্পূর্ণ জায়গাটুকুই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুকে সামনে রেখে ছাত্ররাই সারা বাংলাদেশটাকে সংগঠিত করেছে মহান মুক্তিযুদ্ধের সময়টা। এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে ছাত্র রাজনীতি যেটা দাঁড়িয়েছে, আমার কাছে মানে ইন সাম এক্সটেন্ট এটাই স্বাভাবিক মনে হয়। মানে পরাধীনতার শৃঙ্খল মুক্তির সংগ্রামে তরুণ যুবকরাই নেতৃত্ব দেব, কারণ স্বাধীনতা সংগ্রামে জীবন বাজি রেখে লড়াই করতে হয়।
সে জীবন বাজি রেখে লড়াই করার বিষয়টা তরুণ যুবক ছাত্ররাই পারে আর কি। কিন্তু স্বাধীন দেশে দাঁড়িয়ে হলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, দেশ গড়ার সংগ্রাম, যেটা যেভাবেই আমি চিহ্নিত করি আর কি। সেই ক্ষেত্রে পেশাজীবীরা এগিয়ে আসেন। সমাজের অপরাপর যে ক্রিয়াশীল বিভিন্ন সেক্টরগুলি আছে, ওরা সবাই মিলে কাজ করে। তখন ছাত্ররা মূলত ক্যাম্পাসে ফিরে যায়। আবার দেশ এবং জাতির প্রয়োজনে আবার ছাত্ররা একত্রিত হয়। যেমন 90 আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম। স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে 90-এর সর্বদলীয় ছাত্র আন্দোলনটি ছাত্রদের একটি উজ্জ্বল, ইভেন 69 একটা সর্বদলীয় ছাত্র ছিল। আমি বাংলাদেশের বলছি আর কি। হ্যাঁ, বাংলাদেশের হওয়ার পরে অবশ্যই ওই সময় তোফায়েল ভাইরা সেইটার নেতৃত্ব দিয়েছে 69-এ। এই জায়গাগুলি আছে, নষ্ট হয়েছে, ছাত্র রাজনীতি তার ঐতিহ্য হারিয়েছে, কালিমালিপ্ত হয়েছে কম আর বেশি না। তো আমি যেটা মনে করি আর কি যে এটা হওয়াটা মানে সেটি হচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি এক ধরনের অশ্রদ্ধা, সেটি জাতীয় নির্বাচন হোক আর ছাত্র সংসদের নির্বাচন হোক। মানে আপনারা হয়তো ছাত্রলীগ আছে, ছাত্রদল আছে, নেত্রীরা বা কোনো একটা কাউন্সিলের মধ্য দিয়ে একটা নেতৃত্ব নির্বাচন করে দেওয়া হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে থাকা ছাত্রদের তাদের নেতা নির্বাচনের যে সুযোগ দেয়া, সেই অধিকারটা। আমি সেটা বলতেছিলাম, মানে এটা কি আমি যে কথাটা নিয়ে আসছিলাম আর কি, যে ছাত্রদের এই জিনিসগুলো কাঙ্ক্ষিত নয়, কিন্তু এতে দেশের খুব বেশি মানে ক্ষতি হয় ব্যাপারটা এরকম না। একজন এমপি কিংবা একজন মন্ত্রী, রাজনৈতিক দলের নেতারা যে অপরাধ করলে, যে আকামটুকু করলে, যে কাজটুকু করলে ক্ষতি হয়, মানে ছাত্রদের দেশের সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতিতে খুব প্রভাব ফেলে না। আমি সেই জায়গাটা বলতেছিলাম। অবশ্যই আবার কিছু গদ কথা বলে, ধরেন বলতেছে যে ছাত্ররা টেন্ডারে অংশগ্রহণ করে। আমি ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, আমি অনলাইন টেন্ডারে যাচ্ছি, সেখানে ছাত্ররা কেন টেন্ডারবাজিতে কিভাবে অংশগ্রহণ করবে? যদি করেও আপনার এই টেন্ডার তো মাত্র সাম্প্রতিক কাল। হ্যাঁ, সাম্প্রতিক কালে আমি না, ধরেন এই বলে যে ভর্তি বাণিজ্য করে, ভর্তি বাণিজ্য তো আরো আগে শুরু হয়েছে। এখন ভর্তি অনলাইনে ভর্তিটা অনেক আগে শুরু হয়েছে এবং একদম উপজেলা লেভেলে। আর আমরা না, কিন্তু ওইটি যদি মিস্টার অসীম কুমার উকিল বাদও দিই, আমরা আপনাদের সময়কার ছাত্র, আপনারা যখন আপনাদের পর্যন্ত বাদ আপনাদের 1-2 বছর পর পর্যন্ত আপনাদের লাইফস্টাইল, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের আচার ব্যবহার, চলন, জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি আর এখনকার ছাত্র নেতাদের একেবারেই কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, অবশ্যই ডিফারেন্ট। আমরা কখনো বিমানে চড়ে নাই, হ্যাঁ, এখন বিমানে চড়ে, জীবন তারা অবশ্যই বৈবাহিক জীবন, তাদের বিমানে চড়া, তাদের অ্যাপার্টমেন্ট থাকা, একাধিক থাকা, তারা বিজনেস ক্লাসে চড়ে, কোন দেশের তো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে আমরা দেখি তারাও ইকোনমিক ক্লাসে চলে। সেই জায়গাটার দায়িত্বটা কার, আমার না আমার সন্তানের? আমি সেই জায়গাটা যেতে চাচ্ছি, আমার না আমার সন্তানের। কেন ওই জায়গাটা এরকম হলো? ও ছাত্ররা তো দেখেছে যে এরকম লোকটা ঘোরাফেরা করতো, বাসে চলে ঢাকা যাতায়াত করতো, নমিনেশন পাইছে, এমপি হয়েছে, তারপরে 20 টাকার গাড়িতে চলে যাতায়াত করতেছে, সামনে পিছনে পুলিশে বাসি ফু দিয়ে যাচ্ছে আসছে। এখান থেকে তোরা অনুপ্রাণিত হয়। দায়িত্বটা আমি বলছি প্যারেন্ট অর্গানাইজেশনের, ছাত্রদের উপর আমি দায়িত্বটা চাপাতে যাচ্ছি না। তারপরে আসেন অবশ্যই বাংলাদেশটা আজকে যারা চালাচ্ছে তারাই একদা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগ করতেন, মহামান্য রাষ্ট্রপতি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, গুরুদল কলেজের ভিপি ছিলেন, আবার দলের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন কেন্দ্রীয় কমিটির মাননীয় মন্ত্রী জনাব ওবায়দ কাদের, সবাই মানে ছাত্র রাজনীতি তো নেতা তৈরির কারখানা। সেই কারখানার স্বাভাবিক প্রক্রিয়াটা সচল না এখন। কেন সচল না? এটা প্যারেন্ট অর্গানাইজেশন আমাকে নিতে হবে। ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, কাজ হচ্ছে, আমার বেশ ভালো লাগছে, এগুলি হওয়া দরকার। আমরা কিন্তু শিওর না শেষ পর্যন্ত হবে কিনা, কারণ এরকম অতীত হয়েছে, কিন্তু আসলে আপনাদের আমলগুলোতে আওয়ামী লীগ বিএনপির আমলে ইলেকশনটা হয় না, কয়েকটা উদ্যোগ নিয়ে বন্ধ হয়েছে। সেই ব্যাপারে মানে আমরা এবং হলেও সেটি সবার জন্য সমান সুযোগ থাকবে কিনা, এই কথাটা আমি আসতে যাচ্ছিলাম। সবার জন্য সমান সুযোগ আছে কথাটা, মানে দৃশ্যত ক্যাম্পাসগুলি ঠিক মতো চলছে, বলবে ছাত্রদল ক্যাম্পাসে নাই। আমি তো বলতেছি যে ছাত্ররা তো ক্যাম্পাসে আছে। কারা কারা ক্যাম্পাসে নাই, পরীক্ষা দিতে পারতেছে না, এই তালিকা কিন্তু প্রকাশিত হয় না, একদম গদ কথাটা বলা হয় আর কি। আমি সেই জায়গাটায় তখন পরিবেশের দোহাই দিয়ে নির্বাচন হবে না কথাটা বলা হবে। আমি একেবারেই বলি আর কি, যখন এই যে শান্তি চুক্তি হয় তখন বলছিল যে ফেনী পর্যন্ত ভারতের অংশ হয়ে যাবে। আমরা বলছিলাম যে ভাই মোটা দাগে বলি, শান্তি চুক্তিটা হচ্ছে, হোক, দেখুন না কি দাঁড়ায়। শান্তি চুক্তি কতটুকু কার্যকরী এটা পরে আলোচনায় আসছে, কিন্তু এই অংশটুকু তো ভারতের অংশ হয় না, এটা তো ফ্যাক্ট।
আমি বলছি যে চলেন না ছাত্র সংসদ নির্বাচনের দিকে আগাই, যখন আগাবো তখন পরিবেশ পরিস্থিতি এইবার যেরকম থাকবে 1 বছর পরে নির্বাচনের পরিবেশটা পাল্টে যাবে, যেতে বাধ্য। আমি বলছি অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে হবে, ছাত্র রাজনীতিটা তার ঐতিহ্যের জায়গায় ফিরিয়ে আনতে হবে, সেক্ষেত্রে আমাদের ওটা দায়িত্ব কর্তব্য আছে। কোনো অজুহাতেই মানে সংলাপে যাবো না এজেন্ডা ছাড়া, এটা অনেক 30 বছর আগের কথা। সংলাপে এই যে নির্বাচনের আগে সবাই যাওয়া আসা না, যেটা সামগ্রিকভাবে পরিবেশের উন্নতি হয়েছে, নিঃসন্দেহে পরিবেশের উন্নতি হয়েছে, আমি কথাটা এইভাবে জোর দিয়ে বলছি। ফলে এখনো বসার আলাপটা হচ্ছে আর কি, এটাকে অ্যাকসেপ্ট করা দরকার। টেবিলে মানে এটা এরকম মনে আছে, মানে ওই যে এরশাদ সাহেবের আমলে আমাদের সবাই এই বঙ্গভবনে বৈঠকে গিয়েছিলেন, আমার নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে 14 দলীয় জোটাকে। প্রথমেই তারা বলছে যে এখানে আমরা বসেছি, প্রথম রাজশাহী ইউনিভার্সিটিতে যে ছানা রানা এদের মার্ডার কেসে দেওয়া হয়েছিল, এই কেস উইথড্র করবেন, তারপর আমরা আলোচনা যাব, তারপর আমরা চা খাবো, এবং ইট ইজ সেটেল। বাট ওনারাও তো বলছেন যে ওনারাও বলেছিলেন, তালিকাও দিয়েছেন, কিন্তু কাজ হয়নি। না, এটার মধ্যে তো একটু কথা আছে আর কি, ওইটার মধ্যে একটু কথা আছে, এই আলোচনাটাই যাবো আর কি। উকিল মানুষ তো, অ্যাডভোকেট মানুষ, এটা সবকিছু কথা থাকে, যুক্তি থাকে। আপনারা অভিজ্ঞ মানুষ, প্রবীণ মানুষ, আমি বলছি যে দায়িত্বটা নিয়ে কথা বলার কথাটা আমি বলছি। আমি নিজেকে নির্দোষ ভাবতেছি, আর আপনি খুব ফেরেস্তা মানুষ বা আপনি খুব খারাপ মানুষ, কোনোটা আমি বলছি না। আমি বলছি যে আপনি 60-এর দশকের ছাত্র নেতৃত্ব দিয়েছেন না, গণ অভ্যুত্থানের সাথে ছিলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন না, দেশটার পরে যা যা হয়েছে তার দায়িত্বটা কম বেশি আপনাকে নিতে হবে, নিয়ে আসেন আলোচনায় আসে, আমিও দায়িত্ব নিচ্ছি। আমি সেই কথাটা বলছি। আমি তো আমার এলাকায় আমার বিএনপি ক্যান্ডিডেট যাওয়ার পরে কি করেছে বুঝলেন, যাওয়ার পরে আমার একটা মিছিলে একটা বোমাবাজি হয়েছে, এটার প্রতিবাদে একটা মিছিল বের করেছে আমার লোকজন। মিছিলটা বের করে আপনার বিএনপি ক্যান্ডিডেটের বাসার সামনে দিয়ে যাচ্ছে, ও ছাদের উপর দাঁড়িয়ে 50 রাউন্ড গুলি করেছে, মানে ধরেন তার বাড়িতে হামলাই করলো, সেখানে গুলি করবে কেন? হ্যাঁ, ফাঁকা গুলি বা ছাদের দিকে করছে, আমার কর্মীরা আহত হয়েছে। কি কারণে আহত হয়েছে আমি আলোচনা যাচ্ছে না, কিন্তু একজন ক্যান্ডিডেট, বিএনপি দলের ক্যান্ডিডেট, ধানের শীষের প্রার্থী, তার বাড়ির ছাদে উঠে 50 রাউন্ড গুলি করেছে। খুব স্বাভাবিকভাবে পুলিশ এসেছে, র্যাব এসেছে। অনেক সাহসী ক্যান্ডিডেট, বিএনপির এরকম সাহসী ক্যান্ডিডেট। হ্যাঁ, না সেটাই, সেই সাহসের কথাটাই বলছি আর কি। তারপরে তাকে আর মাঠে দেখা যায় নাই, সে রাতের আধারে পালিয়ে ঢাকা এসেছে জামিন নেওয়ার জন্য। জামিন নিয়ে যখন গেছে তারপরে সে বাসায় বসে রয়েছে। অবস্থাটা এরকম হয়েছে যে সে শেষ পর্যন্ত তার নিজে ভোট দেওয়ার জন্য প্রশাসনের সাহায্য চেয়েছে। আমি এই মানে আমি বাধা দিচ্ছি, ওকে আপনাকে আমি সুলতান ভাইকে বেরোতে দিতে পারি, আপনি বেরোন না, দেখেন না কি দাঁড়ায় মেইন বিজনেস। যেটি আপনি বলছিলেন যে মানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন টেবিলের অপর প্রান্তে থাকেন, তখনও তিনি অ্যাসার্ট করতে পারেন এবং তার কর্মীদের মুক্ত করে সংলাপে তারপর আলোচনাটা শুরু করেন, আবার ক্ষমতায় থেকেও তিনি অ্যাসার্ট করতে পারেন এবং তিনি যা চান তাই হয় বাস্তবে। সেটা সবকিছু সেটা অবশ্যই নিঃসন্দেহের যোগ্যতা। এবং আমি বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে সবকিছু নিয়ে আলাপ আলোচনাগুলি করতে হবে, ভোট থেকে শুরু করে সবকিছু আলোচনা করা যাবে, অসুবিধা নাই, কিন্তু দায়িত্বটা নিতে হবে। আপনি একজন সংসদ সদস্য হিসাবে আমাকে অনুমতি দিয়েছেন যে সবকিছু আলোচনা করা যাবে। থ্যাংক ইউ। আসলে যারাই রাজনীতি করে তারা একটা কথা ভুলে যায়, আত্মবিশ্লেষণ, নিজে কি, নিজেরা কি করছে সে কথাটা ভুলে যায়। যখন তারা টেবিলের উপরে থাকে একরকম, যখন তারা টেবিলের এপারে থাকে তারা আরেক রকম। রাজনীতির আমাদের একটা মানে গুরুত্বপূর্ণ, মানে বিরোধী দলের সুর এক, ক্ষমতাসীন দলের সুর এক, সেটা আওয়ামী লীগ থাকুক। আপনি যে উদাহরণটা দিলেন, গুলি করেছে, সঙ্গে সঙ্গে জিল্লুর সাহেব বললেন যে ইয়েস কারেজিয়াস ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটই পালিয়েছে। হয়তো এটাই ছিল তার পালানোর প্রক্রিয়া, বা এটাই তাকে কেউ পরামর্শ দিয়েছে এই কাজ করো তাহলে তোমাকে পালাতে সুবিধা হবে। পালিয়েছে 99% এলাকার ক্যান্ডিডেট, ভিতর আটকে রয়েছে অথবা পালিয়েছে। এই কারণ বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আর এত কথা বলতে হবে কালকে আমি বিপদে পড়বো, আমি ওই বিপদ চাই না এই বয়সে। দায় হয়তো দুই পক্ষকে নিতে হবে। আমি যে কথাটা যাচ্ছিলাম যে আত্মবিশ্লেষণ, প্রতিটা রাজনীতিবিদের, প্রতিটি দলের নিজস্ব একটা বিশ্লেষণ থাকা উচিত যে আমি যা করছি
বা আমি যতটুকু করব, এর জন্য আমি কতটুকু দায়ী বা ভালো কাজ করছি কি খারাপ কাজ করছি, এটা তাকে বিবেচনা করতে হবে। আপনি পাওয়ার আছেন, আমি অপোজিশনে আছি, ধরেন আপনাকে আমি বিব্রত করার জন্য সব ধরনের প্রক্রিয়া করে শুধুমাত্র আমি মিথ্যাচার অথবা ভুল ভ্রান্তি কথা অথবা ভুল বিশ্লেষণ, ভুল সংজ্ঞা দিয়ে বেড়াবো, তা কিন্তু হয় না। আপনাকে দিতে হবে সঠিক সিদ্ধান্ত, সঠিক কথা। একটি উদাহরণ আজকে আপনাকে দিই, আরেকবারও জিল্লুর সাহেবের সামনে বলেছিলাম। রাজনীতিটা হয়ে গেছে নিয়ন্ত্রিত রাজনীতি। প্রথম তো নিজের দলের ভিতরে গণতন্ত্র নাই, ছিলও না অতীতে। ইভেন কি ছাত্র রাজনীতির ব্যাপারে বঙ্গবন্ধুরও একটা নিয়ন্ত্রণ ছিল। এবং প্রথম ডিফারেন্সটা করি আমি এবং আমার কিছু সঙ্গী। কীরকম? 1966 সালের যে নির্বাচন, ছাত্রলীগের যে কাউন্সিল, সেই কাউন্সিলে বঙ্গবন্ধু জেলে ছিলেন। উনি জেল থেকে নির্দেশ দিলেন রাজ্জাক ভাই প্রেসিডেন্ট আর রৌফ ভাই সেক্রেটারি নর্থ বেঙ্গলের। সামওয়্যার আদার আমাদেরকে বলেনি, কেউ শিখায়নি, কেউ ইনফ্লুয়েন্স করেনি। স্বইচ্ছায় আমরা আমাদের হোস্টেলে বসে আলোচনা করলাম যে না, একটি লোক বঞ্চিত হচ্ছে। এবং ছাত্রলীগে তখন খুব ব্রিলিয়ান্ট ছাত্র যে ছিল, খুব বেশি সংখ্যা ছিল না। তখনকার ছাত্র ইউনিয়নের ছেলেরাই, ভালো ছাত্র যারা ব্রিলিয়ান্ট, তারাই ছাত্র ইউনিয়ন করতো। কারণ তারাও একটু কি বলে, তারা কেমন যেন একটু হয়ে যেত, মানে দে বিকামস ডিফারেন্ট ওয়ার্ল্ডের মানুষ হয়ে যেত যারা একটু ভালো ছাত্র। তখন ওই লেনিনিজম, মাওইজম এসবের প্রতি তাদের একটা ঝোঁক চলে যেত, লাল বইয়ের দিকে, রাইট। তো সেই সময় 66-এ বলা হলো, আমরা ঠিক করলাম না। আমি এটা ঢাকা শহর ছাত্রলীগের তখন আরিফ জেলে, কাজী আরিফ জেলে আমি মোরলেস দায়িত্বটা পালন করতাম। রাজুর সঙ্গে থাকতো, রাজু তখন জগন্নাথের ভিপি, আমি সরওয়ার্দির ভিপি, কাজী আজম যেটা ছিল। তো তখন আমার ভিত্তি পদ, তখন আমারটা শেষ হয়ে গেছে, রাজু কন্টিনিউ করতেছে। তখনকার সময় আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হলাম, রুচিরা গ্রুপ এক হলো, সমস্ত পুরো ওল্ড টাউন এক হয়ে আমরা বললাম যে এবার কোরাইশি সাহেব প্রেসিডেন্ট, রাজ্জাক ভাই সেক্রেটারি, আমাদের প্যানেলেরও এটা। তো প্যানেলের প্রথম দিনেই, সম্মেলনের প্রথম দিনেই আমার খুবই ভালো বন্ধু ছিল দৌলতপুর কলেজের ভিপি, এই মুহূর্তে নামটা মনে আছে, মারা গেছে, খুব ভালো বক্তা ছিল, ইয়ের সেক্রেটারি ছিল আমাদের প্রধানমন্ত্রীর, মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রীর পিএস ছিল, যশোরের, অরিজিনালি যশোরের, বাট খুলনার। আমার অনুষ্ঠানে এসেছিলেন উনি, মনে করতে পারবো। যাই নামটা এই মুহূর্তে আমার মনে বলছিলাম, একটু আগে বললাম তো বয়সজনিত কারণে দেরি করে আসছে আজকে। আচ্ছা, তো যাই হোক, আমরা সেটাকে জোর করে করেছি। কারণ সেই থেকে আমি একটা জিনিস শিক্ষা গ্রহণ করেছি যে ছাত্র রাজনীতি বলেন বা দলীয় রাজনীতি বলেন, তার ভিতরে যদি গণতন্ত্র না থাকে তাহলে সেটা সঠিক নেতৃত্বের সৃষ্টি হয় না। আমি একটি দলের 15 বছর সভাপতি ছিলাম। ছাত্র দলের প্রতিটি সম্মেলন ভোটের মাধ্যমে হয়েছে। প্রতিটি ইউনিয়নের সম্মেলন, ইউনিয়ন লেভেলের থেকে শুরু করে থানা, সব সম্মেলন আমি ভোটের মাধ্যমে করিয়েছি। এবং এটা আমার জীবনে একটা বড় সফলতা বলে আমি মনে করি। আমি চাপিয়ে দিইনি। এই চাপিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমাদের দূরে সরে আসতে হবে। ছাত্ররা নিজেদের ভিতরে রাজনীতি করবে, যুবদল বা যুবলীগ নিজেদের ভিতরে রাজনীতি করবে, তারা নিজের যোগ্যতায় সভাপতি হবে বা সেক্রেটারি হবে বা নেতৃত্ব দিবে। এটা কারো ব্লেসিংসে না। তো যেই জায়গাতে আমাদের ব্যত্যয় হচ্ছে, এটা এখনো হচ্ছে এবং ডাকসু নির্বাচনও তাই হবে, এবং লেভেল প্লেয়িং ফিল্ড হওয়ার সম্ভাবনাও নাই আপাতত দৃষ্টিতে। সুতরাং এটা নির্বাচন হবে কি না হবে, যেটা উনি প্রথমেই বললেন যে স্টিল এটাকে আমরা চাই হোক, সবাই চাই হোক, সবাই চাই। আর এটা হলে ছাত্র রাজনীতিতে একটা সুন্দর, একটা বলিষ্ঠ রাজনীতি পরিবেশ সৃষ্টি হবে।
ছাত্ররা ভালো রাজনীতি শিখবে। এখন তো ভালো রাজনীতি শিখছে না, তাদেরকে শেখানো হচ্ছে না। মানে নির্বাচনটা হলে কি সাধারণ ছাত্রছাত্রীর সঙ্গে ছাত্র নেতাদের একটা সংযোগ তৈরি ইন্টারাকশন হবে, আর ভোট তারা তো ওই যে বদরু ক্যান্টিন ভিত্তিক তার নিজের কোয়ালিটিতে ভোট অর্জন করতে হবে, তারকে দেখাতে হবে যে তার গুণ আছে, সেই গুণ নেতৃত্ব দেওয়ার, তাতে নেতৃত্বের অনেক বড় সিস্টেম। আমরা এই বয়সের পরে আর দেখবো কিনা জানি না, তবে হওয়া উচিত। এখনই দিস ইজ দ্য লাস্ট লেগ। এখনো যদি এটা না করে একসময় এটা ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনাকে আমি একটা কথা না বললেই নয়, যদিও কথাটা প্রাসঙ্গিক হলেও হয়তো আমার মুখে বলা অবান্তর। আমরা কিন্তু অনেক অটোক্রেটিক রুল দেখেছি পৃথিবীতে, সমস্ত পৃথিবীতে। সে ফ্রান্স রেভলিউশন থেকে শুরু করে, জারের এগেনস্টে রেভলিউশন থেকে শুরু করে, বা আমরা পাকিস্তানে আইয়ুব খানের বিরুদ্ধে শুরু করে, এরশাদের বিরুদ্ধে শুরু করে আমরা দেখেছি যে তাদেরকে লড়াই করে এই অটোক্রেটিক রুল থেকে সরাতে হয়। অটোক্রেটিক রুল ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দ্য ওয়ার্ল্ড। ইউ হ্যাভ টু বি ভেরি ফেয়ার অ্যান্ড ওপেন। দেশের ভিতরে আপনি উন্নয়ন করেন, অনেক উন্নয়ন করেছেন বা করবেন আরও, বাট হোল নেশন শুড বি এ পার্ট অফ ইট। এখানে দেশের প্রতিনিধিত্ব নাই। এদেশের যদি আপনি ভোটাধিকার বলেন তো 50-50 ধরেন আপনারা, আমি থাম রুলে বললাম, সর্বকিছু মিলিয়ে ধরেন 50-50। আপনার পাওয়ারে থাকলে আপনার কমে যাবে 10%, পাওয়ার না থাকলে 10% বাড়বে। দিস ইজ দ্য থিওরি আমাদের দেশের নির্বাচনে। কিন্তু কিছুটা যারা অপোজিশনে বর্তমানে বলা হয় অপোজিশন, যদিও তারা অপোজিশনে নেই, বিএনপির কথা যদি আমি বলি, 14 সালে তারা তখনকার সময় মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুযোগ দিয়েছেন, এটা মিথ্যা বলা ঠিক হবে না। তিনি মন্ত্রিত্ব অফার করেছেন, তিনি চায়ের দাওয়াত দিয়েছেন, অনেক কিছু ঘটেছে। কিন্তু আমাদের আপসীন নেত্রী উনি আপোষ করেন নাই, পরিশেষে নির্বাচন বর্জন করেছেন। আজকে আই এম শকড, সরি টু সে, আমার একজন শ্রদ্ধাভাজন লোক, অনেক পছন্দের মানুষ, মির্জা ফখরুলের মুখে ওই কথা মানায় না যে 14 সালে নির্বাচনে না গিয়ে আমরা প্রমাণ করেছি আমরা সঠিক করেছি এবারের নির্বাচন। কি কারণে? 14 সালের পরিবেশ আর পরিস্থিতি আর এই 2018 সালের পরিস্থিতি কি এক? কখনোই না। 14 সালের নির্বাচনে উনি বলেছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করলাম যে ওই নির্বাচনে এই নির্বাচন তো আপনি যেতেই পারেননি। আপনি এই নির্বাচন বরঞ্চ বর্জন করা উচিত ছিল অ্যাটলিস্ট 4-5 দিন আগে মিনিমাম। না তাহলে তো ওই বর্জনের অভিযোগ আসতে অসুবিধা নাই। আপনি আমাকে পরিবেশ সৃষ্টি করছেন, আমি এই পরিবেশে আমার একজন ক্যান্ডিডেট ঘর থেকে বেরোতে পারিনি, তাকে দিয়ে আমি কিসের নির্বাচন করব? এটা বরঞ্চ বর্জন করা উচিত ছিল। সেটা বর্জন যদি না করতো, probability is very high that BNP power is. জি, মিস্টার অসীম কুমার উকিল, কিছু নিশ্চয়ই বলবার আছে। আমি জাস্ট দিনের খবর হিসেবে এটি একটু আপনাকে না প্রশ্ন করলেই নয়, যেহেতু নির্বাচন নিয়ে কথা হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি জানেন, গতকাল গত নির্বাচন নিয়ে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তারা একটা প্রতিবেদন উপস্থাপন করেছেন। 300 আসনের মধ্যে 50টি আসনকে তারা স্টাডি করেছেন এবং তার ভিত্তিতে তাদের 3টে শব্দ তারা ব্যবহার করেছেন যে এই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ, এই নির্বাচনটি অভূতপূর্ব এবং এই নির্বাচনটি বিতর্কিত। আপনার যদি কোনো মন্তব্য থাকে। প্রশ্নবিদ্ধ, অভূতপূর্ব, বিতর্কিত। এই বিষয়গুলি আসলে ওনারা যে কথাগুলি বলছেন, এটা নিয়ে আলাপ আলোচনা, গবেষণা, বিশ্লেষণ একটা ভিন্ন প্রেক্ষাপটের দাবি রাখে। সেটা করতে পারেনও না পারেনও, আমি এটা বলেছে আর কি, মানে একেবারে দিনের ঘটনা আমাকে উল্লেখ করতে সাংঘর্ষিক আর কি, মানে অভূতপূর্ব, বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, মানে অভূতপূর্ব ওই অর্থেই, প্রশ্নবিদ্ধ বিতর্কের অর্থে, নেগেটিভ অর্থে আর কি। যাই হোক, মানে এটা ওনারা কথা এটা বলেছেন, তো ওনার দৃষ্টিকোণ থেকে এটা মনে হয়েছে, বা যে স্যাম্পল হিসেবে যা বেছে নিয়েছে সেখানে কথা থাকতে পারে। 300-র মধ্যে 50-এর বাইরেও তো আছে। এটা ওনাদের ব্যাপারে, জিনিসগুলি আগামী দিন বলে দেবে কোথায় যাচ্ছে, কি হচ্ছে। আমি সুলতান ভাই কিছু কথা বলেছেন। সুলতান ভাই আগের
প্রথম দিকের একটা কথার ব্যাপারে আমি একটু অ্যাড করতে চাই। আসলে মানে এই 60-এর দশকের ছাত্র নেতারা মানে আজ ক্যাবিনেটে অ্যাবসেন্ট, মূলত এই কথাটা আপনি বলেছেন। একটা নস্টালজিক ফিলিংস আমার ভিতরে থাকাটা খুবই স্বাভাবিক। না তাহলে আমি এই বিষয়টা যাচ্ছি না, আমি শুধু এটাই বলবো যে আসলে নতুনদের জায়গা করে দেওয়া দরকার, সেই জায়গাটুকু হয়, সেটা লাগবেই। বাট এটা প্রফেশনাল ইয়েতে যাওয়াটা মানে থিওরিটিক্যালি হয়, আপনি যা বলছেন প্র্যাকটিক্যালি হয়তো বিষয়টা ভিন্ন হতে পারে, যেটা আমাদের জানার কথা। হ্যাঁ হতে পারে আর কি সেটা, বাট মানে আমরা যেটা মনে করি আর কি, আচ্ছা এই সাবজেক্টটা আমার মনে হয় এগোবে আর কি। আর রাজনীতির যে বিষয়টা আসলে যে মার্কসের একটা থিওরি আছে, কনক্রিট অ্যানালাইসিস অফ দ্য কনক্রিট সিচুয়েশন, বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ। প্রেক্ষাপটগুলো অনেক পাল্টে গেছে, ভোটের হিসাবটা বোধ একটু নতুন করে ভাবতে হবে। মানে এই যে ভাগাভাগি, যে আমার ভাগ এত, বিএনপির ভাগ এত, এই ভাগ এত, এই জায়গাগুলিতে অনেক মেরুকরণ হয়েছে বলে আমার কাছে মনে হয়। নির্বাচনী মাঠে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে আর কি, সেই আগের এই জায়গাগুলিতে আছে কিনা আদৌ, এটা আমি আমার এই টেস্ট করলে পারতেন, নির্বাচনের বেসিস ভবিষ্যতে টেস্ট করেন। হ্যাঁ, সেই জায়গাগুলো আমার মনে হয়েছে যে ফিক্সড না থেকে না আজকের প্রেক্ষাপটটা কোন জায়গায় আছে সেটার মধ্যে একটু নতুন করে ভাবার অবকাশ রাখে বলে আমি মনে করছি আর কি। সেই মানে এই 5 বছর আগের নির্বাচন আর এই নির্বাচন একই কথায় আবদ্ধ করবেন, একই সুরে বলবেন, একই ছন্দে এগিয়ে যাবেন, এটা ঠিক হয় না। ওই নির্বাচনের সাথে এই নির্বাচনের পার্থক্য আছে অনেকগুলি, সেগুলি মিলে এই কথাগুলি বলতে হবে। আপনি বলতেছেন এই নির্বাচন সম্পর্কে দেশ বিদেশের যে অপিনিয়ন, দেশ বিদেশের অপিনিয়ন, আপনি তো একটা সাইড বলতেছেন, অন্য সাইডও তো আছে অপিনিয়ন, তো পশ্চিমে না পূর্বেও আছে, সবই আছে, আমি সেটাই বলছি। সে কারণে আমি ওই যে পশ্চিমের নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বা অন্য বিষয়টি সে আনলাম না, ওয়াশিংটন পোস্ট। আসলে তো লিডারশিপটা নির্ভর করে যে সবকিছু মিলে টান দিয়ে কত দূর নিয়ে যেতে পারছে আর কি। আমরা গত 5 বছর সুন্দর চালিয়েছি। আমি একটা পয়েন্টে বলবো, ইকোনমিক্সের ইন্ডিকেটরগুলি সব আপওয়ার্ড, তাতে বোঝা যায় যে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে গেছি। কিন্তু এই যে প্রশ্ন একটাই যে শুধু অর্থনীতি দিয়ে জীবনে তো অনেক কিছু চাই, আর আপনি তো আওয়ামী লীগের কালচারাল সেক্রেটারি, আপনি ভালোভাবে বোঝার কথা যে আমি অনেক কিছু চাই, ভালো খাওয়া, ভালো পোশাক হলে মানুষের, আমি অনেক কিছু চাই, কিন্তু অনেক চাওয়া আছে, সেই চাওয়াটাই আর কি, মানে যে সবাই একটা নির্বাচন চাইছি বলে নির্বাচনটা সুন্দরভাবেই হয়েছে আর কি। এখন বিএনপির নেতৃত্ব ডক্টর কামাল হোসেন দিচ্ছে না বেগম খালেদা জিয়া দিচ্ছে, এই প্রশ্ন দুষ্ট লোকেরা করতেই পারে, সেটা ভিন্ন অবয়ব, নিন্দুকরা অনেক কথাই বলে। কিন্তু মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে আপনি নির্বাচনে ঢেউ তুলবেন, এটা মনে করার কোনো কারণ তো আমি অন্তত দেখি না। ভোটের বাজার, ভোট, মানুষের ভোটের যে জায়গাটুকু থাকে, এগুলো সবগুলি মানুষ আশাবাদী হয়েছে যখন ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুল, মাহমুদুর রহমান মান্না, আসম আব্দুর রবরা এক মঞ্চে দাঁড়িয়েছে। এটা বিএনপির কর্মীদেরকে অনেক বেশি সাহসী করেছে। কিন্তু যাদের নামে মামলা আছে এলাকায় গত 5 বছর বা কিংবা 10 বছর, জ্বালাও পোড়াও, বোমাবাজি, এই মামলাগুলি তো সুরা হয়নি। এই যে বিষয়গুলি ভোটের বাজারে, এই জায়গাগুলিও তো আমাদের বিবেচনায় নিতে হবে। আমার তো বিবেচনায় না নিয়ে অগ্রসর হওয়াটা তো খুব কঠিন, দ্বিধা দ্বন্দ্ব সংকট। আপনার এই যে বিএনপির প্রায় অধিকাংশ আসনই আর কি, একজনের নাম ছিল না, অধিকাংশ আসনই 3জন 4জন। এইটা রাজনীতির কি হিসাব? মানে আমি স্ট্যাটিস্টিক্সের ছাত্র, ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড আমার ভালো আছে, আমার মাথা তো ঢুকে না। আমরাও দেখেছি আমাদের এই যে কিশোরগঞ্জে আমাদের আশরাফ ভাইয়ের সিট আছে, মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম, ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে অবলিক দিয়ে কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। বিষয়টা যে উনি আসলেই খুব অসুস্থ ছিলেন, এটা যদিও নির্বাচনটা উনি পার করেছেন, নির্বাচনে পাশ করেছেন, শপথ নেওয়াটা হলো না, শপথ নেওয়ার জন্য চলে গেছেন, এই সমস্ত ক্ষেত্রে একটা অবলিক থাকে আর কি। কিন্তু অধিকাংশ আসলে ভালোভাবে হতে পারে না। তাহলে এটা একটা রাজনীতির গুজামিল বলি আর যাই বলি, এটা অপরাজনীতি বলি বা বিএনপির জন্য একটা সংকট হিসেবে চিহ্নিত করে যাই বলি না কেন। না বলছেন যে ওনাদের বিরুদ্ধে এত মামলা, যে মামলার হিসেব নিকেশ অনেকে জানেন না, যে আসলে তার বিরুদ্ধে কয়টা মামলা আছে, কোথায় গিয়ে আটকে যাবেন, সেই কারণে ওনার এটা একটা তাদের যুক্তি। এই যুক্তি সুন্দর যুক্তি, আমি তো সেই জায়গায় দাঁড়াতে চাই।
আপনারা তো মামলা মোকদ্দমা তো সেটেল করলেন না, আপনি ইলেকশনের ডামাডোলে চলে যাবেন আর আইনশৃঙ্খলা বাহিনী কিছু করবে না, কারণটা কি? আইনশৃঙ্খলা বাহিনী তো কমিটমেন্ট করে নাই। কিন্তু আসলে কি তারা মামলার আসামি? আসলে কি মেজরিটি মামলা সঠিকভাবে হচ্ছে? আসলে কি তারা সেরকম অপরাধ করেছে যে অপরাধে তাদেরকে ঢালাওভাবে 300 লোক নামে মামলা হয়েছে একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে? এই মামলার সম্বন্ধে আলোচনাটা না, আমি সিদ্ধান্ত যাচ্ছি না। আবার বলছি, কিছু কিছু আলোচনা করলে যে বিতর্কে যাব আমরা, সেটা কিন্তু আমার জন্য অপ্রিয় হয়ে যাবে। আমি আপনার এই মামলার কথায় আমি পাড়াই দিব না, আমি এলাকাতে যাচ্ছি না, আমি যাবই না। আমি বলতেছি যে পলিটিক্সের ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এগুলি ফেস করা, সেটেল করা, সলভ করা, এগিয়ে যাওয়া। আমি সেই কথাটা বলছি আর কি, অন্য কোনো বিষয় না। সেই জায়গাটা তো প্রথম থেকে মানে আমি আবার ঘুরে ঘুরে আসি আর কি। এটা মোটা দাগে বলি, বিএনপির চেয়ারপারসন যখন সিদ্ধান্ত নিয়েছেন যে এই এতিমখানার মামলাটা সেটেল করব, তখনই এটা সেটেল করা সম্ভব হয়েছে, আর আগে সম্ভব হয় নাই। উনি লন্ডনে ছিলেন, চিকিৎসার জন্য একটা বড় সময় ছিলেন, দেশে এসে পরের দিন থেকে হাজিরা দিয়েছেন, কন্টিনিউয়াসলি হাজিরা দিয়ে বিষয়টা সেটেল করে দিয়েছে, যেটা 10 বছরে হয় নাই। বিষয়গুলি সেটেল করার একটা জায়গা থাকে। অর্থাৎ আমি বলছি যে মামলা দেওয়াটা আপনি কথা বলতেই পারেন রাজনৈতিক বিবেচনায়, হ্যাঁ ঘটনা 300 লোকের মামলা, এইগুলি যাতে না হয় সে জায়গাগুলি তৈরি করা, মামলাগুলি মোকাবেলা করা, ফেস করা যাবে নয়, এভাবে অগ্রসর হয়, সেই জায়গাগুলি মিলে অগ্রসর হয়েছি। তো তারপর আমি বলছি যে এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, এখন তো এই জায়গাগুলি মিলে আগাতে হবে, গু ধরে বসে থাকার বিষয় না। আমার উন্নতি হয়েছে যে নির্বাচন শেষ হয়েছে, 58 বিভাগ সংসদ সদস্য হয়ে গেছে আপনাদের। তারপরে আপনাদের পরিকল্পনা হয়তো সুন্দর আছে, সুন্দর থাকবে। জ্বালা পোড়া যেটা করা হয়েছিল 2013-14 সালে, সেটা আমার দৃষ্টিতে সঠিক নয়। জ্বালা পোড়াও করে বিএনপির ক্যাপাসিটি, আমি বহুবার বলেছি একই কথা, বিএনপি এই কাজে দক্ষ নয়। কিছু মনে করবে না, যে কাজটুকু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করতে পারবে, বিএনপির ভিতরে সেই ধরনের লোক সৃষ্টি এখনও কেউ করতে পারেনি, ভবিষ্যতেও হবে না। এখন তো এখনকার যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটি সময় আসবে যে পরিকল্পিতভাবে আপনারা এগোচ্ছেন, একটি সময় আসবে বিএনপি নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেটা কিন্তু দেশের জন্য, জাতির জন্য সঠিক হবে না। কারণ এদেশের মানুষের মনে ভোটের যে আকাঙ্ক্ষা, সেটা থেকে বঞ্চিত করতে করতে একটা স্টেজে চলে যাবে, যেটাতে কি ঘটনা ঘটবে হয়তো আমরা দেখে যাবো। ডান দিক বস্তুবাদ কিন্তু তা বলে না, কেউ বলে হবে না। না, সেটাই বলছি, যে দল হিসেবে বিএনপি হয়তো থাকবে, দল হিসাবে বিএনপিকে যেভাবে এমন একটা শক্তি দাঁড়াবে, যে শক্তিকে হয়তো নিয়ন্ত্রণের, আপনাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব, সেটি উনি বলছেন। এবং মানুষ নিজেই নিজের জন্য ভয়ঙ্কর, মানুষ নিজকেই নিজে সৃষ্টি করে একটা ভয়ঙ্কর কিছু হিসাবে, এবং সে স্বেচ্ছায় করে বা অনিচ্ছায় করে সেটা পরের কথা, কিন্তু মানুষ নিজের জন্য নিজেই রিস্ক টেকিং, হিজ লাইফ রিস্ক অ্যান্ড এভরি রিস্ক টু তার যে ইগো বা তার যে অ্যাম্বিশন, সে অ্যাম্বিশনের ইগোকে স্যাটিসফাই করার জন্য। এইসব ব্যাপারে, রাজনীতির ব্যাপারে বিশেষ করে, যেখানে গণতন্ত্রের কথা, যেখানে মানুষের বাক স্বাধীনতার কথা, যেখানে ভোটাধিকারের কথা, সেই জায়গায় সহনশীল পর্যায়ে আসতেই হবে, আজ হোক আর কাল। আমি আপনাকে বলি, আমার জানা মতে 2021 সাল বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের পূর্তি। এটা আওয়ামী লীগের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকতেই পারে, যে আমরা যেন সরকার থেকে এই 50 বছর পূর্তিটা করার গৌরব অর্জন করতে পারি। এইখানটায় আমার কিন্তু কোনো দ্বিমত নেই। যেভাবেই হোক তারা গিয়েছেন, অলরেডি গিয়েছেন, কিন্তু তাদের পরিকল্পনাটা ভবিষ্যতে যদি একটা ক্লিয়ার কনসেপশন না থাকে গণতন্ত্রের প্রতি, যদি মানুষের ভোটাধিকার দিতে না পারেন, তাহলে পৃথিবীর ইতিহাসে যেসব ঘটনাগুলো ঘটেছে সেরকমই কিছু ইঙ্গিত করবে। কারণ ইতিহাস তো সাক্ষী, আর ইতিহাস থেকেই মানুষ শিক্ষা নেওয়া উচিত, যদিও কেউ নেয় না। তাই আমার বক্তব্যটা হলো যে দেশটাকে সুন্দর করছেন আপনারা, কাজ খারাপ করছেন আমি বলবো না, তার ভিতরে
অনেক বিতর্ক আছে, যেটা জিল্লুর সাহেব বললেন, ভালোর ভিতর বিতর্ক থাকে, করলে আর ভালো কাজ করতে গেলে 10টা কথা আসতেই পারে, যে কাজ তার করে সত্যি না, হ্যাঁ, তার তো কোনো বিতর্ক তার নেই। কোনো বিতর্ক নাই। তো সত্যি মিথ্যা মিলেই আছে, এবং সত্যি কতটুকু মিথ্যা কতটুকু বাংলাদেশের নাগরিক এত সচেতন, বাংলাদেশের মানুষ পারলে জানতে চেষ্টা করে প্রধানমন্ত্রী কি দিয়ে আজকে লাঞ্চ করেছেন, দুপুরে খাবারটা কি দিয়ে খেয়েছেন, এত সচেতন। চায়ের দোকানে গ্রামে বসবেন, তারা আন্তর্জাতিক বিষয় এবং সব বিষয়ে তাদের যে নলেজ শুনলে আপনি শকড হয়ে যাবেন। এটা বাংলাদেশ কুড বি এ ভেরি এক্সেপশনাল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে মানুষ অতি সচেতন রাজনীতির ব্যাপারে। সেসবগুলো বিবেচনায় রেখে এইসব ঘটনার কোনো যেন আবার না হয়, বা এটাকে অ্যাভয়েড করা যায়, বা সহসাই এটাকে নিয়ে কিছু বিবেচনা করা যায়, এ বিষয়ে আমার একজন স্বাধীন নাগরিক হিসাবে একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি। না, আমি এই জায়গাগুলিতে বলছি যে আপনার যে প্রত্যাশার জায়গাগুলি আছে, সেই জায়গাগুলি তো মানে একত্রিত করে দাঁড়ানোর জন্য আপনাকেও এগিয়ে আসতে হবে। আমার দিক থেকে আহ্বান থাকবে, আমার দিক থেকে উদ্যোগী ভূমিকা থাকবে, কিন্তু আপনাকে তো এগিয়ে আসতে হবে। আমার গত 5 বছরের কিছু জায়গা আপনি দেখেন নাকি, যে আমার এই যে 71-এর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদেরকে নিয়ে আমাদের যে সময়টুকু দিতে হয়েছে, এই সময়টুকু যদি দিতে না হতো, তাহলে আমাদের উন্নয়নের ধারা বা রাজনীতির স্যার এখানে ইন্টারাপ্ট করি, 71-এর কথা যখন আনলেন, যে যারা বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে চরম বিরোধিতা করে দেশের যে অত্যাচার অবিচার করেছে, তাদের প্রতি বঙ্গবন্ধু সেরকম অ্যাকশন নিলেন না। আর আপনাদের তো এত সুযোগ, 2/3 মেজরিটি নিয়ে সবসময়ই আছেন বলা চলে, ওদেরকে কি জন্য আপনারা, ওদের নিবন্ধন থাকে কি করে? নিবন্ধন নেই, রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব থাকে কি করে? নিষিদ্ধ করাটা, তাদেরকে হ্যাঁ অস্তিত্ব দিতে পারেন যদি তারা সমস্ত জাতির কাছে ওপেনলি ক্ষমা চেয়ে বলে আমরা যা করেছি সব ভুলছি। সেই জায়গাটা আমি বললাম যে এই জায়গাটাতেই আমাদের সেটেল করতে হবে, সেই জায়গাটা টানাপোড়েনটা বন্ধ করতে হবে। তাহলেই মানে ডক্টর কামাল হোসেনকে বলতে হচ্ছে যে ওরা এই প্রক্রিয়ায় নির্বাচন করবে, এটা আমার জানা ছিল না, জানা থাকলে আমরা যেতাম না। এটা এই যে জায়গাটা, এই বিষয়গুলি সেটেল হলে দেশের রাজনীতি গুণগত অনেক পরিবর্তন খুব স্বাভাবিকভাবে হতো আর কি। সেটাতেই সবাইকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। 71-এর সেটেল বিষয় নিয়ে আসতে হবে না, মানে জায়গাগুলিকে নিয়ে অগ্রসর হওয়া যাবে না। 71-এর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী এদের রাজনীতি নিষিদ্ধ থাকবে। 75-এর ঘাতক, 15 আগস্টের ঘাতক, 2রা নভেম্বরের ঘাতক, এদেরকেও সবাই এক মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে যে ইহা অপরাধ, ইহা ঘৃণিত, এটা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। এই বিষয়গুলি সেটেল করে আবার অগ্রসর হয়ে দেখেন দেশের রাজনীতি কত সুন্দর হয়, অনেক বেশি পরিচ্ছন্ন হবে। এবং আমি আশাবাদী যে এই জায়গায় দাঁড়িয়ে এইবারে নির্বাচনের মধ্যে দিয়ে যে জায়গাগুলো তৈরি হয়েছে, আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। ধন্যবাদ দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত 2টায়, সোমবার সকাল 11:30, শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com। ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেই সব পেজগুলোতে iOS ডিভাইস অর্থাৎ অ্যাপেল ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার এস এ সুলতান এবং মিস্টার অসীম কুমার উকিল, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক দুজন রাজনৈতিক কথা বলছিলেন এবং চটুল কোনো বিতর্কে তারা চড়াননি, বরং রাজনীতির কিছু বেসিক মৌলিক জায়গায় তারা হাত দেবার চেষ্টা করেছেন, কথা বলবার চেষ্টা করেছেন। বাংলাদেশের রাজনীতি থেকে আসলে প্রতিহিংসা বা নিশ্চিহ্ন করবার যে প্রক্রিয়া প্রতিপক্ষকে, সেটিকে অনেক দূরে ঠেলে দিতে হবে এবং এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, নিজেদেরকে কতটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে
অভিযোগটা সেরকমই বা রাজনৈতিক বিশ্লেষকরাও সেরকমটি বলে থাকেন, সেটি আমরা সকলেই কম বেশি দেখতে পাই। এবং এই অভিযোগটা কম বেশি আজকের ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপক্ষেও আছে। অতীতে তাদের অভিজ্ঞতা অনেকে বেশি, ক্ষমতায় থাকার বাইরে থাকার, দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার অভিজ্ঞতা তাদের যেমন বেশি, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অভিজ্ঞতাও বেশি, এবং তাদের কাছে মানুষের প্রত্যাশার একটা জায়গাও অনেকে বেশি, যেহেতু এই দলটি বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামকে সংগঠিত করেছে, নেতৃত্ব দিয়েছে। কাজেই তাদেরকেও মানুষ ওই রকম কোনো ভূমিকায় দেখতে চায় না। এবং অতীত থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন দুজনেই, এবং বলেছেন যে আসলে দুর্ভাগ্য হচ্ছে যে সেই শিক্ষাটা কেউ নেয় না। এবং মানুষ নিজেই মানুষের জন্য ভয়ঙ্কর, সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সেটি ওনারা আলোচনার মধ্যে স্মরণ করিয়ে দিয়েছেন। এবং যে কথা ওনাদের চাওয়া সেটি হচ্ছে যে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উন্নয়ন হচ্ছে, কিন্তু এই উন্নয়নের সঙ্গে মানুষের সংযোগ কতটা, সেটি আসলে চুলচেরা বিশ্লেষণের দাবি রাখে। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে, এবং সেটি সকল স্তরে। এবং প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে মানুষের যে সুযোগ বা ক্ষমতা সেটির ব্যবহার করতে হবে, এবং সেটি প্রতিটি পর্যায়ে, সেটি রাজনৈতিক দলের ক্ষেত্রে যেমন সত্য, সেটি ছাত্র সংসদগুলো নির্বাচনের ক্ষেত্রে, সেটি জাতীয় স্থানীয় পর্যায়ের নানা নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য। এবং আমরা আশা করি যে এই বিষয়গুলোতে আমাদের রাজনৈতিক দলগুলো একটা, যেহেতু একটা নতুন সময়ের নতুন অধ্যায় বাংলাদেশ যাত্রা শুরু করেছে, নতুন অধ্যায় প্রবেশ করেছে, নিশ্চয়ই আমরা আশা করব যে অতীতে যা কিছু হয়েছে সেগুলো ভুলে বরং একটা নতুন রাজনীতি, নতুন সময় আমরা তৈরি করবার চেষ্টা করি। সামনে অনেকগুলো উৎসবমুখর বছর রয়েছে, সময় রয়েছে, সেগুলোকে যেন আমরা যথার্থ উৎসবে পরিণত করতে পারি, এবং সেখানে যেন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা থাকে। এবং সেই উৎসব যারা আয়োজন করবেন তাদেরকেও এমন কোনো অভিধায় যেন কেউ অভিযুক্ত না করতে পারে যে এই উৎসব করবার ক্ষমতাটা তার কতখানি আছে, জনগণ তাকে কতটা ক্ষমতা দিচ্ছে, এরকম প্রশ্ন যেন মানুষ না করতে পারে। কাজেই সেরকম একটা অবস্থায় তারা তাদেরকে নিয়ে যাবেন, এটিও আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।